অবিনাশ কাকা বলল, চল তোর ঘরে আগে যাওয়া যাক, চুল টুল আঁচড়ে তুই আমার সঙ্গে বসার ঘরে যাবি। খুব অবাকই হলো রাজেন। যতক্ষণ সে চান ঘরে ছিল অবিনাশ কাকা বারান্দায় বসে কি তাকে পাহারা দিয়েছে, এখন আবার সঙ্গে যেতে চাইছে, কিছুই ঠিক বোঝা যাচ্ছে না। রাজেন আপত্তিও করল না। চুল টুল আঁচড়ানো হলে অবিনাশ কাকা তাকে সঙ্গে করে বসার ঘরে ফিরে এলো। রান্নাঘর থেকে বন্দনা কাকিমা তাদের দেখতে পেয়েছিল, বলল, লুচি ভাজা হয়ে গেছে, আমি আসছি। দুটো বড় প্লেট বোঝাই করে লুচি, বেগুন ভাজা, আলু ভাজা আর মিষ্টি নিয়ে এসে টেবিলে রেখে 2 গ্লাস জল আর নিজের জন্য ছোট একটা প্লেটে 2খানা লুচি আর কয়েক টুকরো আলু ভাজা নিয়ে ফিরে এলো। একটা সোফায় বসতে বসতে বলল, নাও এবার শুরু কর। রাজেন বলল, আমি এত খেতে পারি না। এত আবার কোথায়, 8টাও বাজেনি, রাতের খাওয়া খেতে খেতে 11টা 11:30। খাও খাও, এখন খেলে আবার রাত্রিরে। কাকা কাকিমার কাছে এসেছ, লজ্জা কিসের? এই বয়সের ছেলে, এখনই তো খাবে, প্লেটে হাত দাও। হেসে হেসে হালকা ধমকের সুরে বলল বন্দনা কাকিমা। রাজেনও একটু হেসে লুচি ছিঁড়ে মুখে পড়ল। খেতে খেতে গল্প হচ্ছে, সেই সঙ্গে কাজের কথাও, বিশেষ করে যে কারণে রাজেনের কলকাতায় আসা সেই ইন্টারভিউ নিয়ে জানতে চাইছে অবিনাশ কাকারা। কবে, কোন অফিসে, কটার সময় ইন্টারভিউ, সব জানতে চাইল তারা। সব শুনে অবিনাশ কাকা জিজ্ঞাসা করল, ব্যাংক, রেল আর অন্য সব কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে কী ধরনের প্রশ্ন করতে পারি, সেগুলোর কি উত্তর হয়? এইসব প্রশ্ন উত্তর সাজিয়ে অনেক বই বাজারে কিন্তু বেরিয়েছে, সেসব দেখেছিস? হ্যাঁ কাকা, ওই রকম 4টে বই কিনে 2 মাস ধরে পড়ছি, সঙ্গে করে নিয়েও এসেছি। গুড, আজ থাক, কাল থেকে ফের বারবার পড়ে ঝালিয়ে দিস। কথায় কথায় রাত বাড়তে থাকে। হঠাৎ রন্টুর কথা মনে পড়ল রাজেনের। অবিনাশ কাকার ছেলে রন্টু, যার অন্য একটা নামও আছে, দীপক। বেশ কয়েকবার সে অবিনাশ কাকার সঙ্গে কাটোয়ায় তাদের বাড়িতে গেছে। বলল, রন্টুকে তো দেখছি না। ও, তোকে তো বলতে ভুলেই গেছি, 3 মাস হলো আসানসোলে একটা চাকরি পেয়েছে রন্টু। ও সেখানেই থাকে, সপ্তাহে শনি রবি 2 দিন ছুটি, শুক্রবার অফিসের ডিউটি শেষ হলে সন্ধ্যের ট্রেনে কলকাতায় আসে, আমাদের কাছে 2 দিন কাটিয়ে সোমবার আবার ভোরের ট্রেনে ফিরে যায়। তবে এই উইকেও আসবে না, অফিসে কি একটা জরুরি কাজে ওকে আসানসোলেই থেকে যেতে হয়েছে। রাত 11টা বাজলে, রাতের খাওয়া শেষ হলে অবিনাশ দত্ত রাজেনকে নিয়ে তার ঘরে এলো। বলল, জল টল সব আছে, যদি কল ঘরে যেতে হয় আমাদের ডাকবি, হুট করে একা একা চলে যাস না, মনে থাকবে? থাকবে। রাজেন ঘাটটা কাত করল। এবার আমি যাব, তুই ভেতর থেকে ভালো করে দরজায় হুড়কো লাগিয়ে দে, লাইট নিভিয়ে শুয়ে পড়। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ঘরের ডান দিকের দেওয়ালে একটা জানলা আছে, আমি সেটা আগেই বন্ধ করে রেখেছি। জানলার বাইরে কিন্তু একটা সরু গলি, রাত্রিরে যদি ওদিক থেকে কারো গলার আওয়াজ বা হাসির শব্দ পাস, একদম কান দিবি না। বুকের ভেতরটা কেউ যেন একটা ধক করে উঠল রাজেনের। এই তো সন্ধেবেলা সে যখন কলঘর থেকে বেরিয়ে আসছে, দোতলা সিঁড়ির মুখের বন্ধ দরজাটার ওধার থেকে গলার স্বর আর রেন রেনে হাসির আওয়াজ তার কানে এসেছিল। অবিনাশ কাকা কি এই কথাটাই বলছে? উৎকণ্ঠায় তার গলাটা শুকিয়ে যায়। ভয় ভয়ে জিজ্ঞাসা করলো, কার গলার স্বর? কে হাসবে? আরে কত রকম পাজি লোক আছে, রাত বাড়লে হইচই করতে করতে তারা ওই গলিটা দিয়ে যায়, যত সব বজ্জাতে ধাড়ি, বুঝলি না? রাত্রিরে ওই জন্য ওই জানলাটা কিছুতেই খুলবি না, আর দাঁড়িয়ে থাকিস না, যা শুতে যা। অবিনাশ কাকা চলে গেছে। আলো নিভিয়ে দরজায় হুড়কো লাগিয়ে শুয়ে পড়েছে রাজেন। ঘরের ভেতরটা গাঢ় অন্ধকারে ডুবে গেছে। আশপাশের কোনো বাড়ি থেকে 12 বার ঘণ্টা পেটানোর মতো একটা জোরালো আওয়াজ করে একটা ঘড়ি জানিয়ে দিল যে এখন রাত্রির 12টা। রাধানাথ মল্লিক লেন নিঝুম হয়ে গেছে।
কোথাও এতটুকু শব্দ নেই, কিন্তু ঘুম তো আসছে না রাজেনের। আজ সন্ধ্যের মুখে আদ্যিকালের কলকাতার এই এলাকায় পা ফেলার সঙ্গে সঙ্গে যা ঘটেছে, বারবার তার চোখের সামনে সেগুলো যেন ফুটে উঠছে। মুড়ি মুড়কির দোকানে সেই লোকটা, ছাদের রেলিংয়ের ওপর ঝুঁকে দাঁড়িয়ে সেই বউটা, যার মুখে একটা মধুর কিন্তু হিংস্র হাসি, কলঘরের পাশে দোতলা সিঁড়ির মুখের বন্ধ দরজার ওধার থেকে কোনো তরুণীর ডাক, ঋণ ঋণে হাসি, সব যেন কেমন একটা অস্বাভাবিক, অদ্ভুত, ভয়ঙ্কর এক রহস্যে ঘেরা। তাছাড়া অবিনাশ কাকার ব্যাপার স্যাপার কি আদৌ স্বাভাবিক? সারাক্ষণ সে যেন তাকে পাহারা দিয়ে চলেছে। চান ঘরে যখন রাজেন ঢুকল, সে বারান্দায় বসে বসে নজর রাখছিল। রাত্রিরে খাওয়া দাওয়ার পর এই ঘরে এসে নানাভাবে সাবধান করে গেছে। রাত্রিরে ডান দিকে জানলা খোলা যাবে না, হুট করে একা কল ঘরে যাওয়া চলবে না, যাওয়ার আগে অবিনাশ কাকাদের ডেকে তুলতে হবে। খুব সম্ভব সে যতক্ষণ কল ঘরে থাকবে অবিনাশ কাকারা বোধহয় বাইরে দাঁড়িয়ে পাহারাই দেবে। সব থেকে আশ্চর্যের ব্যাপার যেটা, এ ঘরের ওই বন্ধ জানলার বাইরের গলিটার থেকে রাত্রিরে কেউ কথা বললে, হেসে উঠলে সেসব দিকে কান না দিতে। তখন খেয়াল হয়নি। আচমকা এখন মনে হলো কলঘরের পাশের বন্ধ দরজার ওদার থেকে যে ঋণ ঋণে গলা হেসেছিল তার সঙ্গে কথা বলতে চেয়েছিল, সেই কি এই বন্ধ জানলাটার উপাস থেকে তাকে ডাকাডাকি করবে, বা ওইরকম করে ঋণ ঋণে গলায় সে হাসবে? না না, এইসব ভাবনাকে আশকারা দেবে না রাজেন। দেবে না বললেই হলো। টের পাওয়া যাচ্ছে বুকের ভেতর হৃৎপিণ্ডটা তার যেন সমানে লাফাচ্ছে, সারা গায়ে যেন একটা পিনপিন করে ঘাম আসছে। রাজেন এর মধ্যেই জোর করে চোখ বুঝে একটা ঘুমোবার চেষ্টা করলো, কিন্তু ঘুমোবো বললেই তো আর ঘুম আসে না। কাছাকাছি সেই বাড়ির ঘড়িটা তীব্র আওয়াজ করে কিছুক্ষণ পর পর জানিয়ে দিল যে এই 1টা বাজলো, এই 2টো বাজলো, কিন্তু না, জানলার বাইরে থেকে কারো গলার স্বর বা হাসির শব্দ তো শোনা গেল না। যে ভয়টা বুকের ওপর চেপে বসেছিল ধীরে ধীরে যেন সেটা সরে যাচ্ছে। সহজভাবে সে এবার শ্বাস টানতে পারল। 2 চোখ আস্তে আস্তে জুড়ে এলো তার। পরদিন কাদের ডাকাডাকিতে ঘুম ভাঙল রাজেনের। ধর্মর করে উঠে পড়ল সে। প্রথমটা বুঝতে পারল না সে কোথায় আছে, তারপর ধীরে ধীরে তার সব মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে চোখটা রগড়াতে রগড়াতে বিছানার থেকে নেমে গিয়ে দরজা খুলল। বারান্দায় অবিনাশ কাকা আর বন্দনা কাকিমা, দুজনের চোখ মুখে উদ্বেগের ছাপ। অবিনাশ কাকা বলল, কত বেলা হয়েছে জানিস? 9:30। তোর কাকিমার আর আমার তো ভীষণ চিন্তা হচ্ছিল। ভাবছিলাম কি হলো ছেলেটার, এত বেলা অবধি ঘুমোবার তো কথা নয়। যাক, এখন নিশ্চিন্ত, চট করে মুখ টুক ধুয়ে নে। কলঘরটা তো চিনিস, তোর কাকিমা জলখাবার তৈরি করে রেখেছে, যা যা শিগগিরই যা। অবিনাশ কাকারা চলে গেল। বাসি পোশাক ছাড়তে হবে। ঘরে পড়ার মতো সাদা পাজামা, হাফ শার্ট, গামছা, ব্রাশ আর টুথপেস্ট নিয়ে কল ঘরে চলে গেল রাজেন। ছাদের দিক থেকে কোনাকুনি ঝলমালে রোদ এসে পড়েছে। এখন তো রাত নয়, তাই বোধহয় অবিনাশ কাকা বারান্দায় তাকে বসে থাকতে দেখা গেল না। বারান্দা থেকে নেমে কল ঘরের দিতে যেতেই তার চোখে পড়ল দোতলা সিঁড়ির দরজাটা হাঁট করে খোলা। মুখ টুক ধুয়ে পোশাক বদলে বাসি কাপড় চোপড় কল ঘরে রেখে বেরিয়ে এলো সে। বসার ঘর থেকে অবিনাশ কাকা তাকে দেখতে পেয়ে বলল, গামছা টামছা রেখে এখানে আয়, দেরি করবি না। আচ্ছা আচ্ছা। একটু পরেই চলে এলো রাজেন। অবিনাশ কাকার গলার স্বর উঁচুতে তুলে বলে, বন্দনা, এ দেখো রাজু এসে গেছে। রান্নাঘর থেকে বন্দনা কাকিমার গলা ভেসে এলো, দেখেছি দেখেছি, 2 মিনিট দাঁড়াও। 2 মিনিটও লাগলো না। প্লেটে প্লেটে খাবার দাবার সাজিয়ে বন্দনা কাকিমা চলে এলো। কাল জলখাবারে ছিল লুচি, আর আজকে পরোটা, আলুর দম, মিষ্টি। কালই রাজেন বুঝতে পেরেছে অবিনাশ কাকাদের বসার ঘরটা খাওয়ার ঘর। খেতে খেতে কথাও হচ্ছে। অবিনাশ কাকা জিজ্ঞাসা করলো, তোর ফার্স্ট ইন্টারভিউ কবে? পরশু। ব্যাংকে না রেলে? একটা ওষুধ কোম্পানির হেড অফিসে। সেটা কোথায়? ওই তো ডালহাউসির ক্লাইভ স্ট্রিটে, ওই রাইটার্স বিল্ডিংয়ের কাছে।
আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব। না না, আমি একাই যেতে পারবো। গেল বছর ক্লাইভ স্ট্রিটের অন্য একটা অফিসে আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমি জায়গাটা চিনি। আরে ঠিক আছে, এখন জলখাবার খেয়ে ইন্টারভিউয়ের জন্য যে নোট বইগুলো এনেছিস ভালো করে দেখে নে। হ্যাঁ হ্যাঁ, রাজেন আস্তে আস্তে মাথা নাড়ে, একটু চুপচাপ। তারপর অবিনাশ দত্ত দোনামোনা করে বলল, হ্যাঁ রে রাজু, কাল রাত্রিরে ভয় টয় পাসনি তো? ভয় পাবো কেন? না মানে নতুন জায়গায় একা একা শুয়েছিস, পাশের গলির দিক থেকে কোনো গোলমাল টোলমাল হাসি টাসি? কাল সন্ধেবেলা কলঘরের পাশে দোতলার সিঁড়ির দরজার ওধার থেকে খসখসে গলার স্বর আর ঋণ ঋণে হাসির আওয়াজ কানে এসেছিল রাজেনের। কিন্তু ওই একবারই। অবিনাশ কাকা বেশ কয়েকবার ওই হাসি টাসির কথা কালও বলেছে, আজও আবার বলল। রাজেন জিজ্ঞাসা করল, এরকম কেউ একজন হাসে নাকি কথা বলে? আপনি তাকে যান নাকি? থতমত খেয়ে অবিনাশ কাকা বলল, না আমি কি করে জানবো? আমাদের এই এলাকাটা তো কলকাতার সব থেকে পুরনো পাড়া, এখানে সব কিছুই হতে পারে, তাই সাবধানে থাকতে হয়। শুধু ওই হাসি আর গলার স্বরটা ছাড়া অন্য কি শোনা যেতে পারে বা ঘটতে পারে সেসব নিয়ে একটা শব্দও অবিনাশ কাকা উচ্চারণ করে না। তাই একটু এই ব্যাপারটা তার একটা মাথায় যেন চেপে বসেছে। রহস্যটা কি হতে পারে? না এই নিয়ে আর কিছু জানতে অবশ্য চাইল না রাজেন। খাওয়া হয়ে গেছিল, রাজেন উঠে পড়ল, যাই আমি গিয়ে একটু নোট বইগুলো দেখে নিই। অবিনাশ কাকু বলল, হ্যাঁ হ্যাঁ যা, দিনের বেলা তোর ঘরে জানলাটা খুলে রাখতে পারিস। রাজেন চলে গেল। নিজের ঘরে এসে জানলাটা প্রথমেই খুলে দিল। অবিনাশ কাকা যা বলেছিল ঠিক তাই। সরু নোংরা একটা গলি, তার ওধারে নোনা ধরা রংচাটা ৮০-৯০ বছরের সেকেলে সব বাড়ি, বেশিরভাগই পলিস্তারা খসা, ইঁট বেরিয়ে পড়েছে, নিচে বেশ কয়েকজন লোকও দেখা যাচ্ছে। পড়ার টেবিলটা জানলার ধার ঘেঁষে, বইচই নিয়ে রাজেন সেখানে বসে পড়ল। চোখের পলকে ২ দিন কেটে গেল। হিংস্র মধুর হাসি যার মুখে, সেই বউটাকে আর দেখা যায়নি। দরজা বা জানলার আড়াল থেকে তার খসখসে গলা বা হাসির আওয়াজও কানে আসেনি। সেজন্য মনটাও বেশ হালকাও হয়ে গেছে। এই ২ দিনে ভয় বা আতঙ্কটা পুরোপুরি কেটে গেছে রাজেনের। ছাদে যে বউটাকে দেখেছিল বা অশরীরী কারোর হাসির বা গলার স্বর শুনেছিল, সেসব সে মনে করল তার চোখের বা কানের ভ্রম। এ নিয়ে তার আর বিন্দুমাত্র সন্দেহ থাকল না। কিন্তু মনে হয় অবিনাশ কাকার অটুট বিশ্বাস এই বাড়িতে কেউ একজন আছে যে ওইভাবে হাসে, কথা বলে আর চকিতের জন্য দেখা দিয়েই মিলিয়ে যায়। তার একমাত্র মন্ত্র, সাবধানের মান নেই। দিনের বেলা রাজেনকে চোখে চোখে না রাখলেও চলে, কিন্তু সন্ধ্যেটা যেই নামলো পাহাড়েই দাঁড়িয়ে শুরু হয়ে গেল। নিজে এসে রাজেনের ঘরে জানলা বন্ধ করে দেবে। রাজেন যখন চান ঘরে যাবে সে চেয়ার এনে বারান্দায় বসে পড়বে। ২ দিন কেটে যাবার পর এখন একটু মজাই লাগছে বেশ রাজেনের। অবিনাশ কাকা যেটা করছে সেটা যেন একটু বাড়াবাড়ি। আজ রাজেন প্রথম ইন্টারভিউ দিতে যাবে, তার চেয়ে অনেক বেশি চিন্তা অবিনাশ কাকার বন্দনা কাকিমার। কাল রাত্রিরেই ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিল তারা। ৭:৩০ রাজেনের ঘুম ভাঙিয়ে দিল অবিনাশ কাকা। যা যা যা, তাড়াতাড়ি চান করে নে। চান সারা হয়ে গেলে পোশাক পাল্টে মোটামুটি ফিট হয়ে নিল। আর এর মধ্যেই বন্দনা কাকিমার রান্না বান্না সব শেষ। খাওয়া দাওয়া চুকলে অবিনাশ কাকার বন্দনা কাকিমাকে প্রণাম করে রাজেন বলল, আচ্ছা আমি যাই, আয় আয়, ইন্টারভিউতে খুব ভেবেচিন্তে উত্তর দিবি, একদম ঘাবড়াবি না। দোতলার থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বন্দনা কাকিমার গলা কানে এলো, দুগ্গা দুগ্গা। সেই যে ২ দিন আগে সে এসে দোতলায় উঠেছিল, তারপর কিন্তু তার আর নিচে নামা হয়নি। সেদিন সন্ধ্যের আবছা অন্ধকারে একতলায় যে ২টো ভাড়াটে ফ্যামিলি থাকে তাদের কারুকে স্পষ্ট দেখাও যায়নি। আজ কিন্তু দেখা গেল সবাই চোখ গোলাকার করে তাকে লক্ষ্য করছে। সে কি দেখার মতো বস্তু? ভীষণ একটা অস্বস্তিও হচ্ছে রাজেনের। লম্বা লম্বা পা ফেলে একতলা চাতালটা পেরিয়ে সুরঙ্গের মতো গলিটায় চলে এলো সে। নিজের অজান্তেই ঘুরে দাঁড়ালো। টের পেল চুম্বকের মতো তেতলার ছাদটা তার চোখ দুটোকে টানছে। সেদিকে তাকাতেই সেই বউটাকে, যার মুখে হিংস্র মধুর হাসি দেখা গেল।
ছাদের রেলিং ধরে সে ঝুঁকে নেই, রেলিং থেকে একটু দূরে দাঁড়িয়ে তাকে হাতছানি দিচ্ছে। কালই সে ভেবেছিল এমন কেউ নেই, সবই তার চোখের ভুল। কিন্তু এসব অবিনাশ কাকার বাড়াবাড়ি। কিন্তু আজ প্রকাশ্য দিবালোকে ঝকঝকে রোদে প্রাচীন কলকাতা যখন ভেসে যাচ্ছে, সেই সময় আবার সে দেখা দিল। তার মানে আছে আছে আছে। বুকের ভেতর দুদিন আগের মতোই একটা যেন হিমের স্রোত বয়ে গেল। ছাদের দিক থেকে চোখ সরাতে পারছে না রাজেন। কয়েক মুহূর্ত তার পরেই ছাদের সেই হাড় হিম করা রহস্যময় অদৃশ্য হয়ে গেল। তারপর কতক্ষণ দাঁড়িয়েছিল এসব কিছুই খেয়াল নেই রাজের। শরীরটা তার ভীষণ ভারী ভারী লাগছে। ঘোরের মতো কিছু একটা তার উপর যেন চেপে বসেছে। মেসপারাইজ অর্থাৎ সম্মোহন করলে কি এরকমই হয়? একসময় রাজেনের মনে পড়ল আজ তার প্রথম ইন্টারভিউ। ঘোরটা এরকম জোর করে কাটিয়ে নিতে চাইল সে। ভারী শরীরটা টানতে টানতে সুড়ঙ্গ পেরিয়ে রাধানাথ মল্লিক লেন নামের 56 পাকের গলিতে চলে এলো। সেখান থেকে সেন্ট্রাল এভিনিউতে এসে বাস ধরল। ক্লাইভ স্ট্রিটে যখন রাজেন পৌঁছল 11টা বাজতে বেশি বাকি নেই। পাগলের মতো ছুটি ছুটি করে ক্লাইভ স্ট্রিটে অ্যালফ্রেড অ্যান্ড নিকলসন ফার্মাসিউটিক্যাল কোম্পানির হেড অফিসটা খুঁজেও বার করা গেল। ইন্টারভিউতে বসার সুযোগও পেল রাজেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সে পৌঁছতেও পেরেছে। যারা ইন্টারভিউ নিয়েছেন তাদের 2জন পাক্কা ইংরেজ আর 2জন বাঙালি। প্রশ্নগুলো চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে ছুটে আসছিল। সব ইংরেজিতে। ঘোরটা অনেকখানি কাটলেও পুরোটা নয়। যা যা মুখে এসেছে এলো পাতারই বলে গেছে সে। এই চাকরিটা আশা নেই বললেই তার মনে হয়। ইন্টারভিউ পর অনেকটা সময় ডালহাউসির রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো রাজেন। বিকেল যখন ফুরিয়ে আসছে, সন্ধে নামে নামে, সেই সময় রাধানাথ মল্লিক লেনে ফিরে এলো সে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি রাজেন। অদ্ভুত এক ঘোরের মধ্যে দৌড়তে দৌড়তে সেন্ট্রাল এভিনিউর দিকে চলে গেছিল। এখন এই সন্ধ্যের মুখে 13 নম্বর বাড়িটায় ঢুকতে গিয়ে চোখে পড়ল মুড়ি ছেড়ের দোকানে সেই লোকটা গলা বাড়িয়ে তাকে লক্ষ্য করছে। তার চোখে একটা অসীম কৌতূহল, সেই সঙ্গে কেমন যেন একটা তার ভয় ভয় ভাব। কী ভেবে দাঁড়িয়ে পড়ল রাজেন। জিজ্ঞাসা করে বলল, আপনি কি কিছু বলবেন? দোকানদারটা থতমত খেয়ে গেল। না বাবু, না, এই এই কি, ঢোক গেল লোকটা। আপনাকে আগে কখনো দেখিনি তো। রাজেন বলল, দেখার কথা তো নয়, আমি তো এখানে নতুন এসেছি। 13 নম্বর বাড়িটায় কদিন থাকবেন? সে কোথায়, কতদিন থাকবে তাই নিয়ে লোকটার এত কৌতূহল কেন? সেই সঙ্গে বেশ উদ্বেগও। রাজেন জিজ্ঞাসা করল, কেন বলুন তো? লোকটা হকচকিয়ে গেল। না, ও কিছু না। শুনেছি 13 নম্বর বাড়িটা 80-90 বছরের পুরনো। কলকাতায় এই ধরনের বাড়িতে কত কিছুই তো হয়, তাই আর কি। রাজেনের মনে পড়ে গেল অবিনাশ কাকাও ওই বাড়িটা সম্পর্কে এরকম একটা কিছু বলেছে। 13 নম্বরের গা ঘেঁষে যার দোকান, সেও কি আর এই বাড়িটার রহস্য জানে না? যে অশরীরই মাঝে মাঝে দর্শন দিয়ে হিংস্র মধুর হেসে হাতছানি দেয়, খসখসে গলায় কথা বলে, তার খবরে কি দোকানদারটা রাখে না? রাখাটাই তো স্বাভাবিক। লোকটাকে বেশ ভালোই মনে হচ্ছে। রাজেন আঁচ করে নিল তার কোনো রকম ক্ষতি হয়, দোকানদার সেটা চায় না। স্পষ্ট করে না হলেও সে যেন বুঝিয়ে দিচ্ছে যে 13 নম্বর বাড়িটায় তার থাকাটা ঠিক হবে না। সে ঠিক করে ফেলল আর দাঁড়াবে না। 13 নম্বরের দিকে পা বাড়াতে যাবে, দোকানদার ডাকল, বাবু যাবেন না, কিছু বলবেন? রাজেন তার দিকে তাকালো। হ্যাঁ। দোকানদার মাথাটা নাড়ল। আরেকটু এগিয়ে আসুন। রাজেন অবাক হলো। কেন বলুন তো? আরে যাই বলছি তাই করুন। কি যেন একটা ভেবে এগিয়ে গেল রাজেন। দোকানদার চকিতে এধার ওধার দেখে নিল। না, ধারে কাছে কেউ নেই। সে একটা নিচু টুলের ওপর বসেছিল। ঝুঁকে রাজেনের কানের কাছে মুখটা এনে খুব চাপা গলায় বলল, বাবু, আপনাকে আগেও ঠাড়ে ঠুড়ে আমি বুঝিয়ে দিয়েছি 13 নম্বরটায় থাকা ঠিক হবে না। যত শিগগিরই পারেন চলে যান।
আপনি কিন্তু আমার কথা শুনছেন না। ওই বাড়িটায় থাকলে কোনো বিপদ টিপদ হতে পারে। পারে বাবু। গল্পের শেষ অংশটুকু শোনার জন্য পার্ট 4টা অবশ্যই শুনবেন।